তুই শুধু আমার উন্মাদনা পর্ব সংখ্যা ৭। সময় দুপুর ২টা ১০ মিনিট। অবস্থানটা চৌধুরী ম্যানশন। বাড়ির প্রতিটা সদস্য ড্রয়িং রুমে আছে। তাজউদ্দিন, সালাউদ্দিন, জামাল উদ্দিন। ৩ ভাই এক সোফাতেই বসে আছে। আরেক সোফাতে বসে আছে সেলিনা, রোজিনা, কিয়া আর মেহেরিমা। আরেক সোফায় যারা, রাত্রি, তাজ, পিহু, মিহু বসে আছে। আর সবার মাঝখানে দাঁড়িয়ে আছে সিমি মাথা নিচু করে। জিহান আর সামিয়াও আছে, তবে এক পাশে। কারোর মুখে কোনো কথা নেই। নিশান একটু আগে এসে সিমিকে ড্রয়িং রুমে রেখে বাড়ি থেকে বের হয়ে গেল। সবাই তখন ড্রয়িং রুমে বসেছিল। এদিকে বাড়ির কর্তারা নিশানের হাত কাটার বিষয়টা সহ ফোন ভাঙা এই সব শুনেছে, কিন্তু কী জন্য জানে না তারা। হুট করে সিমিকে কোলে করে নিয়ে এসে ড্রয়িং রুমে রেখে চলে যাওয়ার মানেও কেউ বুঝল না। সিমি কারোর দিকে লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। রোজিনা বলে উঠল, সিমি, তুমি নাকি হোস্টেলে গিয়েছিলে, তাহলে এখানে কি করো? নিশানের সাথেই বা কোথা থেকে এলে? সিমি কি বলবে? তাকে যে ওই নাশপাতি ভাই চর মেরে মেরে জীবনের উপরে রিক্সা নিয়ে চলে এসেছে এখানে। আর কি জন্য আনছে সে তো নিজেও জানে না। সিমির ভাবনার মধ্যে রোজিনা আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? তুমি হোস্টেল থেকে এইভাবে বাড়ি আসলে কেন? সিমি উত্তর দেওয়ার আগেই নিশান বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দিল, ও আর এই বাড়ি ছেড়ে কোনো হোস্টেলে থাকবে না, তাই নিয়ে এসেছি আমি। বলতে বলতেই নিশান ড্রয়িং রুমে আসলো। সবাই নিশানের দিকে তাকালো। তাজউদ্দিন গম্ভীর কণ্ঠে বললেন, তোমার নিয়মে তো চলবে না। সিমি মামুনি ২ বছর আগে থেকেই হোস্টেলে থাকে, সেটাই তার কমফোর্টেবল জায়গা। তাজউদ্দিনের কথা শেষ হওয়ার আগেই নিশান বলল, কমফোর্টেবল বাড়ি থেকেই করতে হবে, কোনো হোস্টেলে যাওয়া যাবে না। শুধু সে না, এই বাড়ির কোনো মেয়েই হোস্টেলে যাবে না। বাড়ি থাকতে হোস্টেল কিসের? সো কত বছর থেকেছি কি থাকেনি সেটা ফ্যাক্ট না। আজ থেকে শুরু করে কোনোদিন যেন কোনো মেয়ে হোস্টেলে না যায়। বলেই নিশান চলে যেতে নিলে তাজউদ্দিন বলল, তোমার নিয়মে সবাই চলবে নাকি? তুমি কে হও ওর জীবনের? ওর জীবন ওর ইচ্ছা। নিশানের পা থেমে গেল। পিছু ফিরে মাথা নত করে রাখা সিমির দিকে এক পলক তাকিয়ে নিজের বাবার দিকে তাকিয়ে বলল, কে হয় কি না হয় সেটা আপনার থেকে জানতে চাচ্ছি না। আর আমার নিয়মেই ওকে চলতে হবে, এমনকি আমার অনুমতি বিনা ও নিঃশ্বাসও নিতে পারবে না। বলেই নিশান আর দাঁড়ালো না, হন করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। এদিকে নিশানের বলে যাওয়া কথা যেন কারোর মাথায় খেলছে না। কি বলে গেল ও? কিন্তু জিহান সে ঠিকই বুঝতে পেরেছে। মনে মনে নিশানকে কয়েকটা গালিও দিল। এর মধ্যে সিমি বলে উঠল, বড় আপু, আমার কোনো সমস্যা নেই, আমি বাড়িতেই থাকবো এবার থেকে। আর প্রতিদিন বাড়ি থেকেই ভার্সিটিতে যাব। এখন ফ্রেশ হতে চাই, আমি কি যাব? তোমার যেটা ভালো মনে হয় এখন যাও। সিমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সিমির সাথে যারা, রাত্রি, সামিয়া তিনজনই উপরে গেল। জিহানও উপরে যেতে যেতে মেহেরিমার ডাক দিল, জিহান। জি? তোমার আব্বু আর ভাইয়া আসছে, তুমি কি জানো? জি আম্মু, সন্ধ্যা আসছে, আমি পিক আপ করে নেব। মেহেরিমা মাথা নাড়লেন। জিহানও আর দাঁড়ালো না, উপরে চলে গেল। এদিকে সবাই যে যার রুমে যেতে লাগলো। এখানে বসে আর কি করবে তারা? উপরে সিমি রুমে এসে ওয়াশরুমে ঢুকেছে। যারা আর রাত্রি সামিয়াকে ধরলো। যারা বলল, সামু তুই বল কি হয়েছে? সামিয়া বেডে বসলো। একটা বড় নিঃশ্বাস নিয়ে প্রথম থেকে শুরু করে সবকিছু বলল। সবটা শুনে রাত্রি বলল, কি ভাইয়া পরপর 4টা চড় মেরেছে? সামিয়া মাথা নাড়ল। যারা বলল, মানুষ নাও, আগেও মেরেছে এখনও মারে, অভিশাপ দিলাম বিয়ে হবে না। সামিয়ার চোখ ছোট ছোট করে বলল, তোর ভাই হয়, এমন অভিশাপ দিস না, ভাবি পাবি না। যারা মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, আরে সর, আগে বেস্ট ফ্রেন্ড পরে ভাই। ওদের কথার মধ্যে সিমি ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। কেউ কিছু বলার আগেই সিমি বলল, আমি একটু ঘুমাবো, তাই তোরা যা, পরে আড্ডা দিব। ওরা তিনজন সিমির মনের অবস্থা বুঝলো, তাই আর দাঁড়ালো না, চলে গেল রুম থেকে। সিমি দরজা লক করে বেডে গিয়ে শুয়ে পড়ল। 2 গাল বড্ড ব্যথা করছে, শরীরটাও খারাপ লাগছে, ঘুমের প্রয়োজন। বেডে গা লাগাতেই সঙ্গে সঙ্গে ঘুমের রাজ্যে হারিয়ে গেল।
নিশান রুমে এসে একটা সিগারেট ধরিয়ে বেডে বসে টান দিতে লাগলো। জিহান আসলো, এক পাশে এসে বসলো। জিহান বলল, নিচে ওসব কি বললি তুই? কি বলেছি? সিমি নিঃশ্বাস নিতে গেলেও নাকি তোর পারমিশন লাগবে? এসবের মানে ওদের কি বোঝাতে চাচ্ছিস? নিশানের স্বাভাবিক উত্তর, আমার পার্সোনাল প্রপার্টি, সেটাই বোঝাতে চাইছি। জিহান দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর পার্সোনাল প্রপার্টি তো ওইভাবে না বলে ডাইরেক্ট ভালোভাবেই বুঝিয়ে দে। নিশান বাঁকা হাসি দিয়ে বলল, বোঝানোর সময় আসলে ওরা এমনিই বুঝে যাবে। আমার মুখের স্টক খুলতে হবে না ফাও ফাও। একেবারে বিয়ে করে তাদের সামনে এনে বলবি, আপনাদের আদরের মেয়েকে আমি নিশান বিয়ে করেছি। তখন আবারও তোকে দেশ ছাড়তে হবে। নিশান জিহানের কথা শুনে শব্দ করে হেসে বলল, সিরিয়াসলি জিহান, আমাকে দেখে তোর কি মনে হয়? বল, কি মনে হয়? ওই অল্প একটুখানি বয়সী মেয়ে, যার বয়স তখন মাত্র 9 বছর ছিল, ওকে নিয়ে আমি কি করব? তাই তো যা হয়েছে, যা বলেছে সয়ে নিয়েছি, কিছু বলিনি, দেশও ছাড়লাম। বাট থাক, শুনতে হবে না আর। এখন যদি কেউ ইস্যুকে আমার থেকে আলাদা করতে চায়, তাহলে আগে আমার সাথে হিসাব বুঝতে হবে। হিসাবে ভুল হলে জানে মেরে ফেলবো, হোক সে আমার বাপ কি তার বাপ। নিশানের কথা শুনে জিহান আর কিছুই বলল না, কারণ এই কথা সে আজ 10টা বছর ধরেই শুনে আসছে। নিশান আবারও বলল, সন্ধ্যায় অভিদের বাসায় যাব। সন্ধ্যায় আব্বু আসছে, আমাকে পিক আপ করতে যেতে হবে। সমস্যা নেই, ফুপাকে রেখে তারপরে যাব। ওকে, তুই থাক, আমি শাওয়ার নিই। বলে জিহান চলে গেল। নিশান সিগারেটের শেষ টান দিয়ে বলল, সত্যি ইস্যু, আমি তোকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি বলেই এখনো নিচ্ছিস, নয়তো মারা যেতিস। সন্ধ্যা 7টা 2। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে জিহান আর নিশান। তারা অপেক্ষা করছে রুবেল শেখ আর তিহান শেখের জন্য। 5 মিনিট অতিবাহিত হতেই রুবেল আর তিহানকে দেখা গেল। তিহান এসে দুই ভাইকে জড়িয়ে ধরল। রুবেলও জড়িয়ে ধরল দুই ভাইকে। টুকটাক কথা বলল। জিহান গাড়িতে তুলে দিয়ে নিশানের সাথে অভিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 40 মিনিট পর তারা অভিদের বাড়িতে পৌঁছালো। দুজনে ভেতরে ঢুকলো। অভির মা তাদের ভালো খাতির যত্ন করলো। অবশ্য তারা জানে না যে নিশান তার ছেলেদের এই অবস্থা করেছে। জানলে হয়তো খাতির যত্ন এইরকম না অন্যরকম হতো। নিশান আর জিহান আয়ানদের রুমে ঢুকতেই দেখলো দুজনে বেডের দুই পাশে শুয়ে ফোন দেখছে, হাতে এখনো ব্যান্ডেজ করা। নিশানদের আসতে দেখে অভি আর আয়ান উঠে বসলো। নিশান বলল, কেমন আছিস? কি অবস্থা করেছিস দেখতেই তো পারছিস, আবার জিজ্ঞেস করছিস কেন? তোদের দোষ যেমন শাস্তি তেমন। অভি বলল, উফ, আগের কথা বাদ দে, কেমন আছিস তোরা? ভালো, তুই? তোদের দেখে আরো ভালো লাগছে। আয়ান হুট করে নিশানকে বলল, বিয়ে কবে করছিস তুই? নিশান ভুরু কুঁচকে বলল, মানে? আরে তোর পার্সোনাল প্রপার্টি করিস, এইভাবে করলে কি হবে? যে দেখার সে তো দেখবেই। তুই আর কত দেখে দেখে রাখবি? তার থেকে ভালো বিয়ে করে ফেল, তোর চোখের সামনে রেখে দিবি সব সময়ের জন্য। নিশান আয়ানের দিকে তাকালো। আয়ান কাঁদো কাঁদো ভয়েসে বলল, ভুল হলে মাফ কর ভাই, তাই বলে আর মারিস না, এখনো বিয়ে করিনি আমি। আরে শালা, মারবো কেন? তোর বুদ্ধিটা দারুণ। আচ্ছা, এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কিভাবে? তোর বালিশ কিসের তৈরি? আয়ান ভাবলেশীন ভাবে বলল, তুলা আছে না, শিমুল তুলা দিয়ে তৈরি, খুব নরম। তোর উচিত নরম বালিশে না ইটের মাথা দিয়ে শুতে। নরম মনে করে দরম করে শুয়ে পড়বি, তখন মাথা ফেটে কিছু সুবুদ্ধি ভিতরে ঢুকবে। নিশানের কথা শুনে অভি আর জিহান হাসতে লাগলো, কিন্তু আয়ান এখনো বুঝতে পারছে না। ওদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। এইভাবে টুকটাক কথা বলার মধ্যে জিহানের ফোন কল আসলো। জিহান ফোন হাতে নিয়ে দেখলো তার আম্মু কল দিয়েছে। জিহান কল রিসিভ করতেই মেহেরিমা বলল, কোথায় তোরা দুজন? আয়ানদের বাড়িতে। তাড়াতাড়ি বাড়িতে আয়, সময় কিন্তু 30 মিনিটের বেশি দেব না, দ্রুত আয়। মেহেরিমা বলেই কল কেটে দিল। জিহান নিশানকে বলল, নিশান, আম্মু বাড়িতে যেতে বলল। এনিথিং রং? আই ডোন্ট নো। আচ্ছা চল দেখি। বলেই দুই ভাই আয়ানদের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নিশানদের বাড়ি ফিরতে প্রায় 35 মিনিট লাগলো। সময়টা এখন রাত 9টা 50 মিনিট।
নিশান আর জিহান ভেতরে ঢুকলো। তাদের চোখ গেল ড্রয়িং রুমে, যেখানে সবাই বসে আছে। নিশান আর জিহান সেদিকে পাত্তা না দিয়ে উপরে যেতে নিলেই মেহেরিমা বলল, কোথায় যাচ্ছ তোমরা দুজন? এখানে এসো, একটা ইম্পর্ট্যান্ট কথা আছে। নিশান আর জিহান থামলো, কোনো কথা না বলে ড্রয়িং রুমের কাছে এসে দাঁড়ালো। মেহেরিমা সবাইকে এইখানে আধা ঘন্টা ধরে বসিয়ে রেখেছে ইম্পর্ট্যান্ট কথা আছে বলে। কেউ জিজ্ঞাসা করলেই বলছে নিশান আর জিহান আসুক। নিশান আর জিহানকে দেখে তাজউদ্দিন এইবার মেহেরিমাকে বলল, মেহেরিমা, এইবার বল তোর কি সারপ্রাইজ আর ইম্পর্ট্যান্ট কথা আছে। মেহেরিমা এইবার সবার দিকে তাকালো। সবাই তার দিকে তাকিয়ে আছে। মেহেরিমা উঠে তার মেজো ভাই সালাউদ্দিনের কাছে গেল। সবার চোখ তাদের দুই ভাই বোনের দিকে। হুট করেই মেহেরিমা তার মেজো ভাইয়ের হাত ধরে বলল, তুই আমার থেকে 3 বছরের ছোট, আমি তোর বড় বোন, মানে মায়ের সমতুল্য। আমিও মানুষ করেছি তোকে, আমি চলে যাওয়ার পরে ভাইজান করেছে। এখন আমি তোর বড় আপা, আর ছেলের মা হিসেবে তোর কাছে আমার বড় ছেলে জিহানের জন্য সিমির হাত চাচ্ছি। তুই কি সিমির হাত দিবি আমার ছেলের হাতে? মেহেরিমার কথায় যেন পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল হুট করেই। অপ্রকাশিত কিছু শুনে ফেলেছে, তাই সবাই অতি শক্টে কথা বলতে পারছে না। জিহান নিশানের দিকে তাকাতেই দেখল নিশান ফ্লোরের দিকে তাকিয়ে হাসছে। জিহান মনে মনে বলল, বেটা হয়তো পাগল হয়ে গিয়েছে, আর তাই। আর আম্মুই বা কি বলছে এসব? এদিকে সিমি, সে তো শকড, একদম ফ্রিজ হয়ে গিয়েছে, নিঃশ্বাস নিতেও হয়তো ভুলে গিয়েছে। সবার এমন অবস্থার মধ্যে সালাউদ্দিন জবাব দিল, আপা থেকে বিয়ান হতে মন্দ হয় না বিষয়টা। আমার মেয়ের জন্য তোর ছেলে পারফেক্ট। আমার মেয়ের হাত তোর ছেলের হাতে তুলে দিতে রাজি আছি বিয়ান। সালাউদ্দিনের কথা যেন সবাই হুঁশে আসে। সবাই আনন্দিত হলো। এদিকে জিহান নিশানের দিকে তাকাতেই দেখল নিশান এখনো হাসছে ঠোঁট কামড়ে। জিহানের মাথায় যেন এইবার উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। এইসবের মধ্যেই সেলিনা বলে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুসংবাদ শুনে আমিও সুসংবাদ দেই নিশানের বিয়ে নিয়ে। আমার ভাগ্নিকে নিশানের সাথে বিয়ে দিতে চাই, এটা অনেক আগে থেকেই ঠিক করা আছে, শুধু বাড়িতে জানানো বাকি। তো আমার ভাগ্নি আর 2 মাস পরে আসার কথা। আমি কল দিয়ে বলবো যেন 15 দিনের ভেতরেই চলে আসে। তখন না হয় সিমি আর নিশান 2 ভাই বোনের একসাথে বিয়ে দেওয়া হবে। সেলিনার কথা শুনে সবাই অবাক হলেও খুশি হয়। সবাই রাজি। এখন সেলিনা চৌধুরীর ভাগ্নি আসলেই বিয়ে হবে। এদিকে সিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে নিজের রুমে চলে গেল। গিয়ে দরজা অফ করে দেয়। ওয়াশরুমে ঢুকে শাওয়ার অন করে বসে সেখানে চিৎকার করে কান্না করতে লাগলো। তার এখন বিয়ে করার ইচ্ছা নেই, আর জিহানকে তো মোটেই না। আবার তার বাবা মা কি একবার তাকে জিজ্ঞেস করবে না? তার কি পারমিশন নেওয়ার কোনো দরকার নেই? সংসার তো সে করবে, পারমিশন না নিয়ে কিভাবে রাজি হলো? এইসব বোনের মধ্যে যুদ্ধ করছে আর কান্না করছে। সবার দৃষ্টি এখন নিশানের দিকে। নিশান সবার দিকে তাকিয়ে বলল, আমি বিয়েতে রাজি, আর কোনো দ্বিতীয় প্রশ্ন কেউ যেন আমাকে না করে। বলে নিশান সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। জিহানের মাথা ঘুরছে। কি হচ্ছে, সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই সেও নিশানের পিছু পিছু চলে গেল।